দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন একটি অনুষ্ঠানে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন। এইসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং ফেয়ার সহ এ ধরনের শিক্ষা ও দক্ষতা বিষয়ক আয়োজনকে উৎসাহিত করার পরিকল্পনা আমরা নিয়েছি। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান এই সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। এর ফলে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার একদিকে প্রথাগত চাকরির বাজারে বেকারত্ব হয়তো বাড়াচ্ছে, অন্যদিকেও আবার তৈরি করছে নিত্য নতুন ভিন্ন ধরনের কর্মসংস্থান। সম্মানিত সুধীমণ্ডলী, চতুর্থ শিল্প বিপ্লব বিশ্ববাসীর সামনে যে বার্তাটি স্পষ্ট করেছে, খুব সম্ভবত সেটি হলো শিক্ষা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে জ্ঞান চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডাটা সায়েন্স সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞান এর একটা বন্ধন রয়েছে। এই সংযোগের ফলেই জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে, এবং এই পরিবর্তনের গতি প্রকৃতির সঙ্গেই আমাদের নিবিড় সম্পর্ক থাকা অবশ্যই জরুরি বর্তমান অবস্থায়। সম্মানিত শিক্ষক, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আজকের এই কর্মশালার বিষয়ের সঙ্গে খুব সম্ভবত ব্রিটিশ লেখক টম ইয়ন, যিনি বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে বিজনেস স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড অ্যানালিস্ট হিসেবে স্বনামধন্য, তার একটি বিখ্যাত মন্তব্য খুব সম্ভবত প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন, বিশ্বে বহুল ব্যবহৃত ট্যাক্সি কোম্পানি উবারের নিজের কোনো ট্যাক্সি নেই। বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না। বিশ্বের বৃহত্তম অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আলিবাবার কোনো স্টক বা মজুদ পণ্য নেই। বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রোভাইডার এয়ারবিএনবির নিজেদের কোনো রিয়েল এস্টেট বা অ্যাসেটস নেই। অর্থাৎ ইনোভেটিভ আইডিয়া দিয়ে তারা যার যার ক্ষেত্রে বিশ্ব শাসন করছে। এই প্রতিষ্ঠানগুলোই মূলত একটি স্মার্ট ইন্টারফেস। তারা সেবা দিচ্ছে না, বরং যারা সেবা নিতে চায় এবং যারা সেবা দিতে চায় তাদের এক জায়গায় নিয়ে এসেছে। এটি প্রযুক্তি নির্ভর জ্ঞান। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে
বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলমগীন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। আমি এ ব্যাপারে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী তথা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে দর্শক, আমরা এখন সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে যুক্ত ছিলাম। অবশেষে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। আগামী 16ই ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন। সেদিন থেকেই বাণিজ্যিকভাবে টার্মিনালের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। 71কে তিনি জানান 2 মাসের মধ্যে জাপানের সাথে চুক্তি সম্পন্ন হবে। জানা গেছে 3rd টার্মিনালের আয়ের 27% পাবে বাংলাদেশ। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বন্দরের একটি টার্মিনাল কতবার উদ্বোধন হতে পারে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3rd টার্মিনালটি একবার উদ্বোধন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার, কিন্তু চালু করতে পারেনি। আবারও টার্মিনালটি অপেক্ষায় আছে উদ্বোধনের। এবারের উদ্বোধনের পরেই চালু হচ্ছে টার্মিনালটি, কিন্তু এ পর্যন্ত স্থাপনাটি ঘিরে ঘটেছে অনিয়মসহ নানা ষড়যন্ত্র। 24-এর একতরফা জাতীয় নির্বাচন সামনে রেখে কাজ বাকি রেখে 3rd টার্মিনাল উদ্বোধন করে পতিত আওয়ামী লীগ। তারপর তাদের পতন হয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, কিন্তু আগের মতোই পড়ে থাকে টার্মিনালটি। বরং সমস্যা আরও তীব্র হয়। অবকাঠামো কাজ সম্পন্ন না হওয়া, নেটওয়ার্ক সমস্যা সহ নানা ঝামেলায় জঞ্জালের মতো পড়েছিল প্রায় 21,000 কোটি টাকার এই স্থাপনা। সংকট প্রকট হয় 17ই ফেব্রুয়ারি। একদিকে ঢাকায় বিএনপি সরকার শপথ নিচ্ছে, আর অন্যদিকে জাপানে চিঠি 3rd টার্মিনাল পরিচালনায় তাদের বাদ দেওয়া হয়েছে। সেই চিঠি ইস্যু করে অন্তর্বর্তীকালীন সরকার। এমন জটিল পরিস্থিতির মধ্যে বিএনপি সরকার টার্মিনালটি দ্রুত চালুর সিদ্ধান্ত নেয়। কয়েক দফা আলোচনা করে অবশেষে জাপানিদেরই পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আরএফপিটা তারা রিপ্লাই করবে আমাদের কাছে, আমরা অ্যাকসেপ্ট করব। তারপরে ডকুমেন্টেশন শুরু হবে ফর সাইনিং দ্য কন্ট্রাক্ট এগেইন, এবং এই সাইনিংটা হবে আমরা আশা করি 2 মাসের মধ্যে। এখন মে চলছে, জুন জুলাইয়ের মধ্যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারবো। 71কে তিনি জানান বিজয় দিবসে টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এরপর চালু হবে বাণিজ্যিকভাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দিয়ে আমরা বিজয় দিবসে একটা বিজয় অর্জন করব আর কি 3rd টার্মিনাল উদ্বোধন করে। অন্তপক্ষে সম্পূর্ণটা ওপেন না করতে পারলেও 10-15টা ফ্লাইট নিয়ে আমরা ওপেন করতে পারবো 16 তারিখে। তারপরে 1 মাস 2 মাসের মধ্যে পূর্ণোদ্যমে শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোর কাজ সম্পন্ন করা হবে, নেটওয়ার্ক সমস্যার সমাধানও হবে দ্রুত। গ্রামীণ ফোন থেকে তারপরে রবিকে দেওয়া হয়েছে, তার এটাকেও ঠিক কাজ করছে না। আমরা ইতিমধ্যে সিভিল এভিয়েশনকে বলেছি যে নতুন একটা কন্ট্রাক্ট করার জন্য। তাছাড়াও আমাদের আইটিসি যে লোকজন আছে, আমাদের আইটি মিনিস্ট্রি যেটা আছে, তারাও কাজ করছে। করে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। 3rd টার্মিনালের আয়ের 27% পাবে বাংলাদেশ। প্রতি বছর সেখান থেকে আসতে পারে 100 কোটি টাকা, আর 15 বছর পর পুরো টার্মিনাল বুঝে নেবে বাংলাদেশ। মোহন ইসলাম, 71, ঢাকা।
লাগবে না কোনো যোগ্যতা, মাসে বেতন 12,000, টার্গেট পূরণ করলে প্রতি লাখে মিলবে আরও 2,000। কাজ শুধু সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগানো। র্যাবের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল থেকে এমন বেশ কয়েকজনকে আটক করেছে বাহিনীটি। এর সাথে হাসপাতালটির কয়েকজন কর্মচারীও জড়িত থাকার অভিযোগ মিলেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের মূল ফটকের ভেতরের চিত্র। দেশের বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা তীর্থের কাকের মতো অপেক্ষায়, শুধু একটি সিটের জন্য। স্বজনরা দৌড়াচ্ছেন এ কাউন্টার থেকে আরেক কাউন্টারে, প্রিয় মানুষটির একটুখানি চিকিৎসা নিশ্চিতের আশায়। বাবাকে জরুরি বিভাগে বসিয়ে সাংবাদিক দেখা মাত্রই ছুটে আসেন এই যুবক। কোথাও কিছু জোগাড় করতে না পেরে সাংবাদিককেই ধরে নিয়েছেন শেষ ভরসা। ডাক্তার বলছে সিট দেওয়ার জন্য, টিকিট জমা দিছি। টিকিট বলতে আবার 2টার সময় ডাকবে, আমরা ডাকবে, এরকম করতেছে, সিট দিতেছে না। তারা ভিতরে বসে এখন মুড়ি খাইতেছে। চিকিৎসক ব্যবস্থাপত্রে ভর্তির কথা বললেও কেন নেওয়া হচ্ছে না তা জানতে ছেলেটিকে নিয়েই কাউন্টারে যায় টিম 71। যে কটা খালি হবে ওই কটা আমরা ভর্তি দিব, আর যে কটা খালি মানে পাবে না এ কটা 2:30টার পরে নিয়ে যাবে, আবার আগামী দিন চেষ্টা করবে। কথায় যুক্তি আছে, বেড খালি না থাকলে দেবে কোথা থেকে। তবে বাস্তবতা এত সরল নয়। একটি অডিও ক্লিপ বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। আমরা শেষ করি কালকে আল্লাহ বছর আগে সকালে আপনি সামনে যাবেন যে স্যার আপনি যে বেড দিচ্ছেন হ্যাঁ ফিরে দিচ্ছেন, কোনো বেড খালি হবে না, আমরা দিতে পারবো। রোগীর অবস্থা কম। চিকিৎসক ফ্রি বেড দেওয়ার পরও মিন্টু নামের ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে কে কি লিখেছে সেটা তার দেখার বিষয় নয়। চিকিৎসককে সকালে জানিয়ে দেবেন বেড খালি নেই, তবে টাকা দিলেই মিলে যাবে সব। তার কাছে নাকি রোগীরও অভাব নেই। আর এই অবৈধ বাণিজ্যে তার গুরু অটবয় রতন। কম্পিউটারে যারা বসে যায় আর কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব তার কাছে। জি জি, তারা কিছু টাকা দিয়ে এই রুমের ভিতরে গিয়া 2জন লোক টাকার বাণিজ্য করে, তাদের কাছে সব সিন্ডিকেট। 3,500 টাকা ঘুষ দিছি, 3200 টাকার সিট 7,500 টাকা দিয়ে লওয়া লাগছে। বলতো চা খাওয়ার কিছু টাকা দেন, আমি 50 টাকা দিছি। 50 টাকা কিছু হয় নাকি? ডায়াগনস্টিক সেন্টারের লোক আইসিইউর ভিতরে আসে, যে রিপোর্টগুলো দেয় টেস্টগুলো সঠিক সময়ে এখানে দেওয়া যায় না। বাইরের কাছে গেলে বলে রিপোর্ট দিতে একটু দেরি হবে, 2 দিন লাগবে, 3 দিন লাগবে, সময় লাগবে। তখন ডাক্তার যেহেতু ইমার্জেন্সি বলে ঠিক আছে, তাহলে নার্সরা বা অন্যরা বলে যে বাইরে থেকে করে আনেন। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দুজনই লাপাত্তা। এখান থেকেই আসলে রোগীদের যে বেড খালি থাকলে তাদের বেড বরাদ্দ দেওয়ার আসলে অফিসিয়াল নিয়ম। তবে এখানকার যারা রোগী সারা বাংলাদেশ থেকে আসছেন তারা আমাদের কাছে যে অভিযোগটি করেছেন, এই যে ঘরটি, এই ঘর থেকেই মূলত আসলে যে রোগীরা আসেন তাদেরকে টাকার বিনিময়ে আসলে বেড বরাদ্দ দেওয়া হয়। এবং মিন্টু এবং রতন নামে 2জন এই বেড বরাদ্দের পেছনে কল কাঠি নাড়েন। যদিও আজকে এসে আমরা এদের কাউকেই পাইনি। এই যখন অবস্থা তখন সাদা পোশাকে র্যাবের সদস্যরাও তৎপর হয় সিন্ডিকেট ধরতে। ছদ্মবেশে বক্ষব্যাধিতে একটি বেড জোগাড়ে একজনের সঙ্গে কথা বলা শুরু করে তারা। সরকারি রেট হলো 900 টাকা, যে যেমন নেয় টাকা দিয়ে দিবে তো, নাইলে আবার বকি সই করবে না। না না না, বকি সই কার মাধ্যমে রিসিপ্ট দিবে তো আমার বাড়ি চাকরি করে না। এই অভিযানে প্রায় 13 জনকে হাতে নাতে আটক করে র্যাব, যাদের কেউ হাসপাতালটির কর্মচারী, অনেকে আবার রোগী ভাগানোর জন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়োজিত। মার্কেটিং এ যে রোগী টুগী পরীক্ষা নিরীক্ষা যেগুলো না হয় সেগুলো আর কি কোথায় নিয়ে যায়? মেডিকেলে, রিলায়েন্সে। স্যার আমি 9,000 টাকা বেতন পাই স্যার। একটা সিবিসি এই হাসপাতালে একদিনে হয় না। সকাল 9টায় আমি ফার্স্টে যদি সিরিয়াল দিই, আমাকে দুপুর 1টার ভিতরে সিবিসি রিপোর্ট দেয় না। বেতন আছে, সেল টার্গেট আছে, যে 1 লাখ টাকা সেল টার্গেট পড়ে যাবে। যদি এই রুগীগুলো যারা এমনি দেয়, যদি কোনো লোক দেয়, তাহলে তারা কমিশনটা নিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কথা, রোগীদের ভোগান্তি কমাতে অভ্যন্তরীণভাবেও তারাও তদন্ত করবেন। আমরা প্রায় 13 জনকে আমরা বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছি, বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি তাদেরকে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারাও এ ব্যাপারে সচেতন হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না হয়। যদি আউটসোর্সিং এর কেউ এটা করে থাকে, যদি যথাযথ প্রমাণ পাওয়া যায়, তাকে সঙ্গে সঙ্গে আমরা চাকরি থেকে বরখাস্ত করার জন্য সুপারিশ করে দিব। তবে সাধারণ রোগীদের অভিযোগ, 3য় শ্রেণীর কর্মচারীদের কাছে জিম্মি হাসপাতাল কর্তৃপক্ষ। সুমন তানভীর, 71, ঢাকা। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থিতিশীল থাকে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা
ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। সকাল 6টার দিকে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সাথেও কথা বলেন দলটির নেতারা। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরাসরি সাধারণ মানুষের উপর চাপ পড়ছে। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে বিরোধী দল সবসময় সোচ্চার থাকবে বলে মন্তব্য জামায়াতের আমিরের। যে সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। এগুলা নিয়ে আমরা সংগ্রাম করব, এগুলা নিয়ে মাঠে নামবো, এগুলা নিয়ে আওয়াজ তুলব, এগুলা নিয়ে জনগণকে সংগঠিত করব এবং একটা সময়ের ব্যবধানে ইনশাল্লাহ এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করব ইনশাল্লাহ। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে মারা গেছে 6 শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 50,500 শিশু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে 35,980 জন হাসপাতালে ভর্তি। এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো। আমাদের সহকর্মী মেহেদি হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে। মেহেদি, আপনি এই মুহূর্তে রাজধানীর কোন হাসপাতালে আছেন সেই খবর জানার পাশাপাশি গতকাল আমরা আলোচনা করছিলাম এবং একই সাথে আপনিও সরাসরি প্রতিবেদনে বলছিলেন যে হামের নতুন ভেরিয়েন্ট এখন এই মুহূর্তে বাংলাদেশে আমরা যতগুলো হামের রোগে এরই মধ্যে চিকিৎসা নিয়েছে বা মারা গেছে সেখানে দেখা গেছে। সেই বিষয়টি নিয়ে চিকিৎসকরা কি বলছেন, সেখানে বিশেষ সতর্কতা আসলে কি, এবং টিকা নেওয়ার পরেও কি শিশুদের হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে কিনা নতুন ভেরিয়েন্টের কারণে? চিকিৎসকদের সর্বশেষ এ বিষয়ে কি তথ্য আপনাকে দিয়েছে? তানিয়া, আপনি জানেন যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গেল 2 মাসে, অর্থাৎ যদি হিসেব করি তাহলে গেল 57 দিনে মৃত্যুটা সন্দেহভাজন যে মৃত্যুর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের, সেখানে 415 বোধহয় ছুঁয়েছে এমন সংখ্যাটা আছে। এটা সরকারি হিসেব। বেসরকারি হিসেবে কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বেশি। তো ডাক্তাররা আসলে এবার খুবই চিন্তিত এবছর, কারণ স্বাধীনতার পর ডাক্তাররা আসলে কবে এত মৃত্যু একসাথে দেখেছে, এত শিশু, এত বাচ্চা, ডাক্তারদের আসলে মনে নেই। এই বিষয়টা কিন্তু ডাক্তার এবং যাদের শিশু আছে তার অভিভাবকরাও কিন্তু খুবই চিন্তিত। তো ডাক্তাররা আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা কারণটা খোঁজার চেষ্টা করছেন, মৃত্যুটা কেন হচ্ছে। আপনি জানেন যে কোনো একটা রোগের যখন প্রকোপটা বেশি হয়, শনাক্ত মৃত্যুটা বেশি হয়, তখন কিন্তু চিকিৎসকরা সবার আগে জানতে চেষ্টা করেন ওই জীবাণুর জেনোম সিকোয়েন্স কি বলছে। তো আমি আপনাকে বলে রাখি যে সম্প্রতি সরকারি যে প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় পোলিও এবং হাম রুবেলার যে ল্যাব আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের, সেই ল্যাবে কিন্তু জেনোম সিকোয়েন্স হয়েছে। আমি গতকাল একটা প্রতিবেদন করেছি, সেখানে বলা হয়েছে যে হামের যে মোট 24টা ভেরিয়েন্ট আছে বা জেনোটাইপ আছে, তার মধ্যে 2টা যে ভয়ানক জেনোটাইপ, সেই 2টা জেনোটাইপ আমাদের দেশে আছে, D8 এবং B3। এটা 2015 সাল এবং 2018 সালে পর্যায়ক্রমে D8 এবং B3 শনাক্ত হয়েছে। তবে এবার যেটা মৃত্যুটা যেটা বেশি হচ্ছে, কারণ হিসেবে ডাক্তাররা বলছে সেই জেনোম সিকোয়েন্সের ফলাফলে এসেছে যে B3 যে জেনোটাইপটা আছে, সেই জেনোটাইপটায় যে ঢাকা সহ বিভিন্ন হাসপাতাল থেকে যে হামের যে মারা গিয়েছে তাদের প্রাপ্ত নমুনা থেকে দেখা গেছে যে B3-র সংখ্যাটা 50% বেশি, সেটা 70 বা 80% হতে পারে। এবং এই B3-র কারণেই হয়তো এই শিশুরা মারা যাচ্ছে, এমনটাই দাবি করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যে গবেষকরা আছে। তারা বলছে যে চিকিৎসকদের আরও উচিত এই যে B3টা কেন এই বছর এত মারাত্মক, এত ভয়ানক হলো, এটার কারণ অনুসন্ধান করা, আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। এবং এই B3 ভ্যারিয়েন্টটাকে সামনে রেখেই আসলে ডাক্তারদেরকে এই সামনে যে হামের যে চিকিৎসা সেটা এবং মৃত্যুটা কিভাবে প্রতিরোধ করা যায় সেটা তাদেরকে খুঁজে বের করতে হবে। পাশাপাশি আপনি জানেন যে চিকিৎসার পাশাপাশি কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগ কিন্তু টিকা কার্যক্রম পরিচালনা করছে। তবে এই মুহূর্তে এই B3টাকে সামনে রেখে কাজ করার জন্য তাগিদ দিয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। তানিয়া, ধন্যবাদ
মেহেদী হাসান, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনি আরেকটি হাসপাতাল থেকে যুক্ত হবেন এবং তখন সেই হাসপাতালের খবরও আমরা জানবো। দর্শক, আমাদের সহকর্মী মেহেদী হাসান ছিলেন। হামের সর্বশেষ খবরাখবর নিয়ে আমরা রাজধানীর বাইরের খবরও জানতে চাই। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন বাবুল হোসেন। বাবুল, আপনি যে হাসপাতালে আছেন সেখানে হামের শিশুদের ভর্তি সংখ্যাটি কেমন এবং একই সাথে সবাই চিকিৎসা পাচ্ছে কিনা? কারণ আমরা কম বেশি জানি যে হাসপাতালগুলোতে এরই মধ্যে হামের শিশুর সংখ্যা বেশি হওয়াতে বেশ চাপ সেখানে তৈরি হয়েছে এবং অনেক জায়গায় আইসিইউর সংকটও দেখা দিয়েছে। এই সব কিছু মিলে হাসপাতালগুলোতে ময়মনসিংহের হামে যে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছেন তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কিনা? তানিয়া, প্রথমে যেটি বলবো যে হাসপাতালের যে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে হামের জন্য, সেখানে 68 শয্যার বিপরীতে আজকে 96 জন শিশু সেখানে চিকিৎসা নিচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে রোগীর চাপ বাড়া, বাড়তি রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। যেহেতু তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে, তাদের অনেকেই মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত। এসব শিশুকে যখন এই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, এমনিতেই তাদের অভিভাবকরা এক ধরনের উদ্বেগ আতঙ্ক নিয়ে এখানে এসেছেন। তাদের মধ্যে নতুন আতঙ্ক যে আসলে শয্যা সংকট। এর বাইরে যারা মারা যাচ্ছে, আজকেও কিন্তু একজন নতুন করে মারা গিয়েছে। এ নিয়ে 29 জন শিশু এ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গিয়েছে। অথচ হাসপাতালে কিন্তু একটি আইসিইউ ওয়ার্ড রয়েছে, কিন্তু প্রয়োজনীয় ভেন্টিলেটর এবং লুকোবল না থাকা কিন্তু সেটি কার্যকর না, অর্থাৎ সেটি চালু করা যাচ্ছে না। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বরাবরই বলছেন, তারা হামের শুরু থেকেই এটি চালু করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে একাধিকবার তারা পত্র দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন। এদিকে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগের যিনি পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা কিছুক্ষণ আগে জানিয়েছেন, তাদের যে হামের টিকাদানের যে পরিস্থিতি, এরই মধ্যে সেটি 100% বেশি তাদের সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তারপরেও কেন এই প্রকোপ কমছে না, এটি নিয়ে কিন্তু তারা নিজেরাও কিন্তু নানান ভাবে আসলে এক ধরনের তাদের মধ্যে বিভ্রান্ত রয়েছে যে কাভারেজের পরেও কেন আসছে। তবে তারা যেটি বলছেন যে আগামী আরো অন্তত 4 সপ্তাহ পরে সেটি হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, কারণ এটি এই মাসের মে মাসের 20 তারিখ পর্যন্ত টিকাদানের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে এবং সেটি পুরোপুরি কাজ করতে আরো 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। স্বাস্থ্য বিভাগের আশা যে এরই মধ্যে এটি হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। তবে রোগীর স্বজনেরা অবিলম্বে হাসপাতালের যে আইসিইউ সেটি চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। করোনাকালেও আমরা দেখেছি যে যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতো, এই হাম পরিস্থিতিতে আসলে ততটা দ্রুত কাজ হচ্ছে বলে মনে করছেন না সংশ্লিষ্ট। বাবুল হোসেন, পরবর্তীতে আপনার কাছেও ময়মনসিংহের হাসপাতালে হামের রোগের খবর জানবার জন্য। দর্শক সহকর্মীরা, হামের সর্বশেষ খবরাখবর আমাদের আজকের মতো এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালের খবর জানাচ্ছিলেন। অন্য প্রসঙ্গে ফিরব। কোরবানির ঈদ পরবর্তী অন্তত 4 মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চান সাভারে ট্যানারি মালিকরা। তারা বলছেন এই সময়টাতে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত হয় বেশি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে চামড়া নষ্ট হয়ে আর্থিক লোকসান গুনতে হবে। সাবেক শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, প্রয়োজনে রেশনিং করে হলেও ঈদের সময় ট্যানারিগুলোকে বিদ্যুৎ দিতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কাঁচা চামড়া থেকে অয়েল ব্লু করা সহ প্রক্রিয়াজাতকরণের সব ধাপের জন্য প্রয়োজন বিদ্যুৎ। সাভার হেমায়েতপুর চামড়া শিল্পনগরীর এই শ্রমিক বললেন, এজন্য প্রচুর রাসায়নিকের ব্যবহার হয়, আর বিদ্যুৎ চলে গেলে ক্ষতি হয় অনেক। বিদ্যুৎ 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না, আধা ঘন্টা থাকে, আবার 1 ঘন্টা থাকে না। ড্যামের ভিতরে চুন সোডিয়াম চালাই, ওই সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমাদের মালগুলো একবারে গলে যায়, লবণ ছাড় হয়ে যায়। একজন ট্যানারি মালিক বললেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর চামড়া শিল্পনগরীতে নিয়মিত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় ঈদের চামড়া সংরক্ষণ নিয়ে তারা চিন্তিত। ঈদে আমরা চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে অন্তত 4 মাস। গত 10-12 প্রোডাকশন বন্ধ রাখতে হয়েছে। ওইগুলো অনেক মাল নষ্ট হয়ে গেছে, মিনিমাম 4-5 হাজার পিস চামড়া নষ্ট হয়ে গেছে, 4-5 হাজার পিস কেমিক্যাল, ওইগুলো কেমিক্যাল ডাই কেমিক্যাল অনেক টাকা লস হয়েছে। ট্যানারি মালিকদের সংগঠন বলছে, চামড়া শিল্পনগরীটি চলে পল্লী বিদ্যুতে, কিন্তু পাওয়া যাচ্ছে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। যে আমাদেরকে কিন্তু ডেডিকেটেডভাবে 15 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা, সেখান থেকে তারা কাট অফ করে আপনার প্রায় অর্ধেক বিদ্যুৎ কিন্তু আপনার আশেপাশের বাসাবাড়িতে আপনার বিদ্যুৎগুলো দিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে এখানে ওভার লোডশেডিং হচ্ছে। ন্যাশনাল গ্রিডের থেকে আপনার সরাসরি যাতে আমাদেরকে এই সাপ্লাইটা দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা স্মুথলি
উৎপাদন আমরা অব্যাহত রাখতে পারবো। সাবেক এই শ্রম সচিব বললেন, কোরবানির ঈদের চামড়া প্রক্রিয়াজাতকরণে শিল্পনগরীটিতে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া প্রয়োজন। এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থার জন্য স্পেশাল ফিডার লাইন করে একদম আপনার কোয়ালিটি বিদ্যুৎ দিতে হবে, সেটা ভোল্টেজ থেকে শুরু করে সব কিছু দিতে হবে এবং সেখানে দরকার হলে সরকার রেশনিং করে এই জায়গাটাকে আমরা যেমন এমার্জেন্সি যেমন হাসপাতাল অথবা আমাদের মানে যে সব জায়গায় এমার্জেন্সি হিসেবে আমরা বিদ্যুৎ দিই, এটাকেও এমার্জেন্সি হিসেবে এখানে বিদ্যুৎ দিতে হবে। সাভার চামড়া শিল্পনগরীতে সচল ট্যানারি আছে 140টি। কোরবানির সময় সব মিলে প্রায় কোটি পিস চামড়া সংগ্রহ করা হয়, যার 80% আসে এখানে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহ বিকেলে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। মগবাজারে জানাজা শেষে বনানী কবরস্থানে গুণী এই নাট্য ব্যক্তিত্ব দাফন সম্পন্ন হবে। আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত রাখা হবে। এর আগে জোহরের নামাজ শেষে মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি অর্কিডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। সর্বশেষ বনানী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য অভিনেতাকে। এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে এবং পরে আইসিইউর লাইফ সাপোর্টের জন্য ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। দেশের 3 বিভাগে টানা 3 দিন মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে আগামী 5 দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। 24 ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।